আমার হাতের এই পিক্সেল 7 প্রোটার বয়স কিন্তু অলমোস্ট 2 বছর হয়ে গেছে। এটা কিন্তু 2022 সালে লঞ্চ হয়, আর এই 2024 সালের শেষের দিকে মানে অলমোস্ট 25 সালে এসে এটা ইউজড মার্কেটে এখন 40 থেকে 42,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। আর এটা কিন্তু এখন পর্যন্ত ইনএক্টিভ পাওয়া যায়, মানে এটা আপনি ইনটেক কিনতে পাবেন 50,000 টাকা প্রাইস রেঞ্জে। তো 2 বছর পুরাতন একটা ফোন আপনি 50,000 টাকা দিয়ে নতুন কিনবেন নাকি 40,000 টাকা দিয়ে ইউজড কিনবেন, সেইগুলো নিয়ে তো অবশ্যই আজকের ভিডিওতে কথা বলবো। তার পাশাপাশি আপনাদেরকে জানাবো যে 2 বছর পরে এসে এটা নেওয়া উচিত হবে কিনা, বা এটাতে কি কি প্রবলেম আমি খুঁজে পেয়েছি এই দীর্ঘদিন ব্যবহারে। কিন্তু তার আগে ধন্যবাদ দিতে চাই গ্যাজেটম্যানকে আমাদেরকে এই ডিভাইসটা দিয়ে হেল্প করার জন্য। আপনি যদি এই ধরনের কোনো ইউজড পিক্সেল ফোন কিংবা যে কোনো আইফোন কিনতে চান তাহলে আপনি সোজা চলে যেতে পারেন যমুনা ফিউচার পার্কে গ্যাজেটম্যানে, কারণ গ্যাজেটম্যানে কিন্তু এই ধরনের ইউজ ডিভাইসগুলো ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন। তো তাদের সকল কিছু লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই তাদের ফিজিক্যাল শপ অথবা তাদের ফেসবুক পেজটা ঘুরে আসবেন। আর যদি আপনি ঢাকার বাহির থেকে কুরিয়ারে নিতে চান সেটাও কিন্তু করতে পারবেন। শুরুতে যদি আপনি পিক্সেল 7 প্রো এর ডিজাইন দেখেন তাহলে ডিজাইনটা দেখবেন যে পিক্সেল 6 থেকে 7 এর খুব একটা ডিফারেন্স নাই, দেখতে একদমই সিমিলার। জাস্ট এর যে টেলিফোটো লেন্সটা রয়েছে সেটাকে এই জায়গায় আলাদা করে একটা সার্কেল বানিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া আপনি যদি হাতে নেন তাহলে খুব একটা ডিফারেন্স পাবেন না, বিল কোয়ালিটি থেকে শুরু করে ডিজাইন সবকিছুই সেম রয়েছে। যদিও কিনা এই পিক্সেল 9 যেটা আসছে মার্কেটে রিসেন্টলি সেইটার ডিজাইনটাও কাইন্ড অফ এরকমই, বাট একটু চেঞ্জ কিন্তু আসছে, যেরকম ওইটা এখন বক্সি হয়ে গেছে আর এগুলো কিন্তু অনেকটাই কার্ভ, যার কারণে এই পুরাতন মডেলগুলো হাতে নিতে খুবই কমফোর্টেবল ফিল হয়। এখন যে বক্সি শেপের গুলো আসছে সেগুলো হাতে নিতে মনে হয় না যে এতটাও কমফোর্টেবল ফিল হবে। আর যদি এটার বিল কোয়ালিটির দিকে আসেন তাহলে এর সামনে এবং পিছনে কিন্তু গ্লাস থাকতেছে, যে গ্লাসটাকে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছে, এবং এর যে ফ্রেমটা রয়েছে সেটা কিন্তু একটা অ্যালুমিনিয়ামের ফ্রেম, যার কারণে এই ডিভাইসটা হাতে নিতে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। আর এই পিক্সেল 7 প্রোতে কিন্তু IP68 ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্ট থাকছে। বাট ইউজড ফোন কেনার ক্ষেত্রে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে সতর্ক করি যাতে করে আপনি ইউজড ফোন কেনার পরে IP রেটিং দেখে আপনি পানির নিচে নিয়ে না যান। আপনি যদি এটাকে ইনএক্টিভ কিনেন মানে একদমই ইনটেক কিনেন তাহলে আপনি এই কাজটা করতে পারেন। তাছাড়া ইউজড ফোন কিনে আপনি পানির নিচে নিয়ে যায় না, তাহলে আপনার ফোন পানির নিচে মারা যেতে পারে। এটা যেহেতু অলরেডি 2 বছর পুরাতন হয়ে গেছে তো সেই জায়গায় অনেকেই চিন্তা করবেন যে এটার পারফরমেন্সের কি অবস্থা। এটার মধ্যে কিন্তু এসওসি হিসেবে থাকছে গুগলের টেনসরের যেই মানে সেকেন্ড জেনারেশনের চিপটা রয়েছে টেনসর G2, সেই চিপটা। আপনারা হয়তো অনেকেই জানেন যে গুগলের টেনসর চিপগুলো কিন্তু খুব একটা সুবিধা করতে পারে না মার্কেটে পারফরমেন্সের দিক দিয়ে বলেন কিংবা নেটওয়ার্ক ইস্যুর যে বিষয়টা ছিল। আচ্ছা, যেহেতু নেটওয়ার্ক ইস্যুর কথা বললাম এটা একটু আপনাদেরকে বলে রাখি, যদি এই ডিভাইসটাতে কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যু হয়, মানে আপনি যদি গ্যাজেটম্যান থেকে একটা ডিভাইস কিনেন মানে পিক্সেল ফোনগুলো, যদি আপনি নেটওয়ার্ক ইস্যু খুব বেশি দেখেন তাহলে কিন্তু তাদের কাছ থেকে আপনি 1 মাসের মধ্যে এটা রিপ্লেস করে নিতে পারবেন। তো এই সুবিধাটা কিন্তু থাকছে। তো এখন কথা হচ্ছে যে পিক্সেল 7 প্রোতে নেটওয়ার্ক ইস্যু রয়েছে কিনা। হ্যাঁ, এটাতেও নেটওয়ার্ক ইস্যু রয়েছে। আমি এটাকে মোস্টলি গ্রামেই ব্যবহার করেছিলাম, তো সেই জায়গায় আমি দেখলাম যে ভালো পরিমাণে নেটওয়ার্ক নিয়ে প্যারা খেতে হয়েছে। মানে যদি ঘরের ভিতর চলে যাওয়া যায় নেট খুব একটা থাকতেছিল না, ফ্লাইট মোড দিয়ে বারবার মানে সুইচ করা লাগতেছিল। তো এরকম প্যারাটা আমি ডিভাইসের মধ্যে খেয়েছি। তো প্রত্যেকটা ডিভাইসে যে নেটওয়ার্কের প্রবলেম হয় ব্যাপারটা এরকম না, কিছু ডিভাইসে প্রবলেম হয় কিছু ডিভাইসে হয় না। আমার হাতের এই ভেরিয়েন্টটা হচ্ছে জাপান ভেরিয়েন্ট। আমি আপনাদেরকে ইউএসএ ভেরিয়েন্ট কেনার জন্য রিকমেন্ড করবো, সেটাতে আমি যতদূর শুনেছি যে নেটওয়ার্ক ইস্যু একটু কম হয়। তো এই বিষয়গুলো আপনারা একটু ক্লিয়ার হয়ে নেবেন। আচ্ছা, যেটা বলছিলাম যে পারফরমেন্সের কথা, আপনি যদি গেমিং এর জন্য স্পেশালি এই ডিভাইসটা নিতে চান তাহলে আপনাদেরকে আমি এই ডিভাইসটা রিকমেন্ড করবো না, কারণ টেনসর যে চিপগুলো রয়েছে সেগুলো এতটাও বেশি পারফরমেন্স দিতে পারে না যে আপনি গেমিং এ খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। কারণ আপনি এই প্রাইস রেঞ্জে যদি আপনি শাওমির ফোনগুলো কিনেন কিংবা আইকিউর ফোনগুলো কিনেন তাহলে দেখবেন যে সেগুলোর পারফরমেন্স কিন্তু এটা থেকে অনেক বেশি ভালো দিচ্ছে গেমিং এর ক্ষেত্রে। বাট যদি আপনি ক্যামেরার জন্য কিনেন তাহলে এটার স্পেশালিটি অবশ্যই আছে, যেটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো। কিন্তু আমি আপনাদেরকে কখনোই কিন্তু রিকমেন্ড করবো না গেমিং এর জন্য এই ডিভাইসটা। বাট যারা ডেইলি লাইফে ইউজ করবেন, ডেইলি লাইফে ইউজ করতে গেলে আপনি পারফরমেন্স নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাবেন না, কারণ পারফরমেন্সের দিক দিয়ে আমার মনে হয় যে ডেইলি লাইফে যতটুকু পারফরমেন্স দরকার ঠিক ততটুকুই এটা দিতে পারতেছিল। এই জায়গায় কোনো ধরনের ল্যাগ হ্যাং এরকম দেখি নাই। তাছাড়া এটার মধ্যে যে স্টক অ্যান্ড্রয়েডটা রয়েছে সেটার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো ছিল। অনেকেই কিন্তু এই ধরনের স্টক ইউআই পছন্দ করে থাকেন, তাদের জন্য একটা স্পেশাল বিষয় কিন্তু থাকছে। আর এটার মধ্যে কিন্তু অলরেডি অ্যান্ড্রয়েড 15 এর আপডেট চলে আসছে। আর এটার মধ্যে আরো কত বছর আপডেট আসবে সেটা আমি একদমই ক্লিয়ার না, হয়তো বা 2-4 বছর আপনি আপডেট পেতেও পারেন। কিন্তু রিসেন্টলি যেই পিক্সেল ফোনগুলো আসতেছে সেটাতে কিন্তু আমরা 7 বছর মেজর আপডেট পাবো। তো বিষয়টা চিন্তাই করতে পারতেছেন যে একটা ফোন কেনার পরে আপনি 7 বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, যেটা আমরা আগে কল্পনাই করতে পারতাম না। 2 বছর পরে আর আপডেট পাওয়া যেত না, মানে এরকম একটা অবস্থা। তো এগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়টা কিন্তু আপনি এখন ভালো পাচ্ছেন। আর এটাতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.7 ইঞ্চির একটা LTPO AMOLED ডিসপ্লে, যেটাতে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট পাচ্ছেন। আর এটার পিক ব্রাইটনেস 1500 নিটস, যার কারণে আউটডোরে গেলেও খুবই ভালোভাবেই দেখা যাচ্ছিল। ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেস নিয়ে খুব একটা প্যারা খাচ্ছিলাম না। আমি স্যামসাংয়ের ডিভাইসগুলোতে অনেক বেশি কমপ্লেন করে থাকি যে তাদের ডিভাইসগুলো খুব দ্রুতই হচ্ছে যে ডিসপ্লে ব্রাইটনেস কমে যায়, মানে আউটডোরে যখন যায় তখন ওভারহিটের কারণে ব্রাইটনেস কমে যায়। বাট পিক্সেলের ফোনগুলোতে আমি এই ধরনের ইস্যু খুব একটা দেখি নাই। আর যেহেতু আমি এইটাকে মানে উইন্টার সিজন ইউজ করতেছি, যার কারণে হয়তো বা এটাতে আমি এই প্রবলেমটা একটু মানে কম পেয়েছি। ডিরেক্ট সানলাইটে যদি লং টাইম ইউজ করা যায় তাহলে মানে ফোন গরম হচ্ছিল। হ্যাঁ, ফোন গরম হওয়া নিয়ে আমি কথা বলি
বলি নাই, এটা কিন্তু খুব ভালো পরিমাণের গরম হয়। বেচারা একটু যদি গেমিং করা যায় তাহলে অনেক বেশি গরম হয়ে যায়। আর যদি সামার সিজন ইউজ করেন তাহলে বুঝতে পারতেছেন কী অবস্থা হবে। তো এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। আর এটাতে যেটা বলছিলাম যে ডিসপ্লের ব্রাইটনেস কমে যাওয়া নিয়ে আপনি খুব একটা প্যারা খাবেন না। তাছাড়া এর ডিসপ্লেটা আমার কাছে খুবই কালারফুল মনে হয়েছে, খুবই বিবিড ডিসপ্লে ছিল। আর ডিসপ্লে নিয়ে আমার মনে হয় না যে কারো কোনো প্রবলেম থাকবে। এটা একটা কার্ভ ডিসপ্লে, বাট আমার কাছে পার্সোনালি এই ধরনের কার্ভ ডিসপ্লেগুলো এখন আর ভালো লাগে না। একটা সময় ভালো লাগতো, কিন্তু এখন ফ্ল্যাট ডিসপ্লেগুলোই ভালো লাগে। আর এটার মধ্যে মিসটাচ বলতে খুব একটা কিছু হচ্ছিল না, যেরকম কার্ভ ডিসপ্লেগুলোতে দেখি যে প্রচুর মিসটাচ হয়, এরকম কোনো কিছু কিন্তু এটাতে আমি ফেস করি নাই। তাছাড়া যদি আপনি ওভারঅল চিন্তা করেন তাহলে আমার মনে হয় যে এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দি বেস্ট একটা ডিসপ্লে এটাকে বলাই চলে পিক্সেলের ক্ষেত্রে, কারণ পিক্সেল ডিসপ্লেগুলো নর্মালি এরকমই হয়ে থাকে। কিন্তু আমি এই ফোনটাতে ফেসবুক অ্যাপ ইউজ করতে গিয়ে একটা প্যারা খাইলাম, সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাপে আমার কাছে মনে হচ্ছিল কেন জানি এটা 60 হার্জে চলে আসতেছে, কারণ এটা হচ্ছে 120 হার্জে কাজ করার কথা। কিন্তু ফেসবুক অ্যাপটা যখন ইউজ করি তখন মাঝে মাঝে মনে হয় যে 60 হার্জ থেকেও নিচে চলে আসছে। তো এই প্রবলেমটা আমার কাছে মনে হয় যে এটা ফেসবুকেরই বাকবাল্লুক হইতে পারে, কারণ অন্যান্য জায়গার মধ্যে আমি এই প্রবলেমটা খুঁজে পাই না। ডিসপ্লে তখন কিন্তু ফুললি 120 হার্জে কাজ করতেছিল, শুধুমাত্র ফেসবুক অ্যাপে সেই এটার হায়ার রিফ্রেশ এটা কাজ করতেছিল না। তো এটা ফেসবুকেরই প্রবলেম হবে। এখন কথা বলা যাক এই ফোনটার সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, সেটা হচ্ছে এটার ক্যামেরা। হ্যাঁ, এটার ক্যামেরার জন্যই আমার মনে হয় যে এখন পর্যন্ত আপনারা অপেক্ষা করছেন, কিংবা ভিডিওটা স্কিপ করে আপনি হয়তো এই জায়গায় চলে আসছেন। তো এইটার ক্যামেরা সেটআপ হিসেবে দেখতেই পারতেছেন যে 3টা ক্যামেরা থাকতেছে। এর মেইন লেন্সটা কিন্তু একটা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটার অ্যাপারচার f1.9, এবং এতে যে পেরিস্কোপ টেলিফোটো লেন্সটা রয়েছে সেটা 48 মেগাপিক্সেলের, এবং এটা কিন্তু 5x অপটিক্যালি জুম হয়। আর এতে যে আলট্রাওয়াইড লেন্সটা রয়েছে সেটা 12 মেগাপিক্সেলের। তো শুরুতেই আমরা এর আলট্রাওয়াইড নিয়ে কথা বলি। এর আলট্রাওয়াইডটা আমার কাছে খুব একটা সুবিধাজনক মনে হয় নাই। আমার কাছে পার্সোনালি এর আলট্রাওয়াইডটা খুব একটা ভালো লাগে নাই। আপনি যদি লো লাইটে গিয়ে ছবি তোলেন তাহলে দেখবেন যে মোটামুটি ভালো পরিমাণের নয়েজ এবং গ্রেন দেখতে পাবেন। ইভেন যদি আপনি ডে লাইটেও ছবি তোলেন তাহলেও দেখবেন যে খুব ভালো একটা ডিটেল কিন্তু দিতে পারতেছে না। আর যদি আপনি এর মেইন লেন্সে যান তাহলে দেখবেন যে মেইন লেন্সের ছবিগুলো খুবই মাখন লেভেলের ছিল, খুবই কালারফুল ছবি দিচ্ছিল। পিক্সেল একটা সময় কিন্তু অনেক বেশি ন্যাচারাল ছবি দিত, বাট রিসেন্টলি কিন্তু অনেক বেশি কন্ট্রাস্টি ছবি দিচ্ছে এবং মোটামুটি কালারফুল ছবি দিচ্ছে। এখনও কিন্তু একদমই স্যামসাংয়ের মতো যে একদমই কালার উড়াদুরা দিয়ে ফেলে, ব্যাপারটা এরকম না। ভালো পরিমাণের ন্যাচারাল কালার দেয়, একদমই ট্রু কালারটাই দিচ্ছিল। কালার নিয়ে খুব একটা প্রবলেম হচ্ছিল না। কিন্তু আমি যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে এর আলট্রাওয়াইডের মধ্যে এক ধরনের কালার দিচ্ছিল, আমি যখন মেইন লেন্সে শিফট করি তখন আরেক ধরনের কালার দিচ্ছিল, যখন আমি টেলিফোটোতে শিফট করি তখন আরেক ধরনের কালার দিচ্ছিল। এই যে কালার শিফটিংটা, সেটা নিয়ে আপনি প্যারা খাবেন, আমার কাছে মনে হচ্ছে খুব ভালোভাবে প্যারা খাবেন, এবং আমার কাছে এটা খুব একটা সুবিধাজনক মনে হয় না। আমি সেম প্লেসে দাঁড়িয়ে সেম জায়গার ছবি নিচ্ছি, দেখি যে আলট্রাওয়াইডের মধ্যে এটা কুল টুনে ছবি দিচ্ছে, মেইন লেন্সে গিয়ে এটা ওয়ার্ম হয়ে যাচ্ছে, এটা যখন টেলিফোটোতে যাচ্ছে তখন আরও বেশি ওয়ার্ম হয়ে যাচ্ছে। এই ধরনের যে শিফটিংগুলো সেগুলো খুবই বিরক্তিকর ছিল। আর এর লেন্স সুইচিং এর যে ডিলেটা সেটা নিয়ে তো আপনি আরো বেশি প্যারা খাবেন, কারণ এখন পর্যন্ত মানে অ্যান্ড্রয়েড ফোনগুলো কেন জানি আইফোনের মতো এতটা স্মুথ লেন্স সুইচিং আসতে পারে না। কারণ আপনি যদি ভিডিও করা অবস্থায় একটা থেকে লেন্স আরেকটায় যেতে চান তাহলেও দেখবেন যে ডিলেটা কিন্তু অনেক বেশি হয়ে যায়। যেরকম এর মেইন লেন্সটাকে ডিজিটালি 5x জুম করে 1-2 সেকেন্ড পরে দেখা যায় যে এর যে পেরিস্কোপ লেন্সটা রয়েছে সেটাতে সুইচ হয়। তো এই বিষয়গুলো খুবই বিরক্তিকর ছিল। আপনি ইনস্ট্যান্ট 5x-এ শিফট করে আপনি একটা ছবি যদি ক্লিক করে ফেলেন তাহলে দেখবেন যে মেইন লেন্সটাকেই ডিজিটালি জুম করে 5x-এর ছবিটা ক্যাপচার করে ফেলছে। পরবর্তী ছবি হয়তো আপনি এর 5x দিয়ে পাবেন। তো এই প্যারাগুলো খাচ্ছিলাম। আর আরেকটা বিষয় আমার কাছে পার্সোনালি ভালো লাগে নাই, আমি জানি এটা বললে হয়তো অনেকেই খেপে যেতে পারেন, পিক্সেলের পোর্ট্রেট। হ্যাঁ, পিক্সেলের পোর্ট্রেট একটা সময় আমার কাছে খুবই ভালো লাগতো, কিন্তু এইটা ইউজ করার পরে পিক্সেলের যে পোর্ট্রেটগুলো সেটার উপরে আমি একদমই হতাশ বলতে পারেন। কারণ এর যে পোর্ট্রেটটা সেটা শুধুমাত্র আপনি এর মেইন লেন্স দিয়ে তুলতে পারবেন। এর যে 5x টেলিফোটো লেন্সটা রয়েছে সেটা দিয়ে আপনি পোর্ট্রেট তুলতে পারবেন না। কি একটা অবস্থা! পিক্সেল 9 প্রো এক্সেল যে ফোনটা রয়েছে সেটার মধ্যে পর্যন্ত পোর্ট্রেট তোলা যায় না এর টেলিফোটো লেন্স ইউজ করে। আপনি এর মেইন লেন্সটাকে ডিজিটালি 5x পর্যন্ত জুম করে ছবি তুলতে পারবেন। হ্যাঁ, এটা একটা ভালো বিষয় যে পোর্ট্রেটের ক্ষেত্রে 5x পর্যন্ত জুম করা যায়, কিন্তু যেহেতু ডেডিকেটেডলি একটা টেলিফোটো লেন্স রয়েছে তাহলে এইটাকে কেন ইউজ করা হচ্ছে না? আর এর পোর্ট্রেট নিয়ে সেকেন্ড যে কমপ্লেনটা আমার সেটা হচ্ছে যে এর পোর্ট্রেটটা দেখতে কিছুটা আর্টিফিশিয়ালের মতো। হ্যাঁ, এজ ডিটেক্ট ঠিকঠাক দেয়, মানে এটা নিয়ে আমার কোনো ধরনের প্রবলেম নাই। খুবই শার্প ডিটেল ছবি দিচ্ছিল, কালারফুল ছবি দিচ্ছিল, এগুলো নিয়ে আমার কোনো ধরনের কমপ্লেন নাই। কমপ্লেনটা হচ্ছে যে আমার ইচ্ছে মতো ব্লারিনেসটাকে কন্ট্রোল করতে পারবে না, মানে তার ইচ্ছে মতো একটা ব্লার মানে ধুট করে এনে বসায় দিল এরকম একটা অবস্থা। তাছাড়া আপনি যখন ক্লিক করবেন মানে পোর্ট্রেটে গিয়ে ক্লিক করবেন তখন আপনি বুঝতেই পারবেন না যে আপনার ছবিটা ফোকাস হয়েছে, আপনার ছবিটা কত দূর ব্লার হবে এগুলো আপনি দেখতেই পারবেন না। ওর ইচ্ছে মতো একটা ব্লারাই নেওয়া কোথা থেকে বসায় দেয়। তো এটা মানে কেমন যেন একটু আর্টিফিশিয়াল বেশি লাগতেছিল। যেরকম স্যামসাংয়ের ডিভাইসগুলো আপনি দেখেন, আপনি ব্লার লেভেল কন্ট্রোল করতে পারবেন, ব্লারটা আপনি দেখতে পাবেন যে কত দূর হচ্ছে। তো স্যামসাংও প্রসেস করে, কিন্তু এটাও প্রসেস করে, এটা একটু এক্সট্রিম লেভেলের করতেছিল, যেটা আমার কাছে এতটাও ভালো লাগে নাই। আর যদি আপনি মানে লো লাইটে এর পোর্ট্রেট নেন তাহলে দেখবেন যে
ফেসের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে নয়েজ এবং গ্রেন চলে আসে, যেটা দেখতে আমার কাছে একটু বিশ্রী লাগছিল। তাছাড়া যদি আপনি এটা দিয়ে ভিডিও করতে যান, প্রত্যেকটা লেন্সেই কিন্তু 4K ভিডিও সাপোর্ট থাকছে। আমি কিছু ভিডিও স্যাম্পল দিয়ে দিই, আই থিঙ্ক আপনি বুঝতে পারবেন। এখন যদি আপনি এই ডিভাইসটাকে মানে Pixel 7 Proটাকে শুধুমাত্র আপনি ডেডিকেটেডলি ভিডিওর জন্য কিনেন, মানে আপনি কন্টেন্ট বানাবেন এই ফোনটা দিয়ে, তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো না, কারণ এই প্রাইস রেঞ্জে আপনি আইফোন দেখতে পারেন। হ্যাঁ, আইফোনগুলো খুব একটা সুবিধার না, তারপরে আমার কাছে মনে হয়েছে যে ফোকাসিংয়ের দিক দিয়ে কিংবা কালার বলেন, লেন্স সুইচিং বলেন, সব কিছু ওভারঅল যদি আপনি ফিচার চিন্তা করেন, আমার কাছে এটা থেকে বেশি ভালো মনে হয়েছে। যদিও ওইগুলোতে ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি ভালো পাবেন না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু ইউজড আইফোন থেকে অনেক অনেক বেশি ভালো। তাছাড়া সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু 10.8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা থাকছে, যেটার ছবিগুলো আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। ছবিগুলো খুবই শার্প এবং ডিটেল ছিল। হ্যাঁ, এটার মধ্যেও ডিজিটালি শার্প করে, ডিজিটালি ডিটেল করতে গিয়ে জানি অ্যাড করে দেয়। তো তারপরে ওভারঅল যদি চিন্তা করি, তাহলে এর ছবিগুলো আমার কাছে ভালোই লাগতেছিল, ইভেন এর ভিডিওটাও ভালো হচ্ছিল। কিন্তু এর ভিডিওটা অনেক বেশি মানে টাইট ফোকাল লেন্থ, মানে ফোকাল লেন্থ অনেক বেশি দিয়ে ভিডিও করতেছিল, যেগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। মানে একদমই ইউজলেস ভিডিও হচ্ছিল, নিজের ভিডিও নিজে করা যাচ্ছিল না। তো আমার মনে হয় যে এটা যদি একটু ওয়াইড হতো তাহলে আরও বেশি ভালো হতো। এই Pixel 7 Proতে কিন্তু ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর ব্যাটারি, এবং এই ফোনটা আমার কাছে এই ব্যাটারির কারণেই ভালো লাগছে, কারণ এটাকে একবার যদি সকালে চার্জ করা যায় তাহলে সারাদিন অনায়াসেই চলে যাচ্ছিল, কারণ 5000 mAh এর ব্যাটারি থেকে খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পাচ্ছিলাম। আপনি যদি এটাকে ইউজ কিনেন, তাহলে কিন্তু আপনি একটু ফ্রেশ কন্ডিশন দেখে কেনার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপটা ভালো পাবেন। যার কারণে আমার মনে হয় না যে ব্যাটারি নিয়ে কারো প্যারা খেতে হবে। আপনি যদি চান যে কম টাকায় কিনবেন, তাহলে কিন্তু আপনি একটু মানে কন্ডিশন খারাপ দেখে চাইলে কিনতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার উপর এবং আপনার বাজেটের উপর। তো এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আই থিঙ্ক কারো কোনো ধরনের প্রবলেম হওয়ার কথা না। আপনি যদি এটা দিয়ে গেমিংও করতে চান, ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনি প্যারা খাবেন না। আমরা কিন্তু অলমোস্ট ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। এখন কথা হচ্ছে যে 40,000 টাকা প্রাইস দিয়ে এটা আপনি ইউজড কিনবেন নাকি 50,000 টাকা দিয়ে নতুন কিনবেন, আর এটা কিনা ঠিক হবে কিনা। প্রথম কথা হচ্ছে আমার যে 2 বছর পুরাতন একটা ডিভাইস নতুন 50,000 টাকা দিয়ে নেওয়ার কোনো মানেই হয় না। আর যদি আপনি 40,000 টাকা দিয়ে এটাকে পুরাতন নিতে চান, তাহলে আমি বলবো যে আপনার জন্য একটা বেস্ট ডিল। কিন্তু আপনি যদি গেমার হয়ে থাকেন, তাহলে আমি আপনাকে এটা রিকমেন্ড করবো না, কারণ গেমারদের জন্য এই ডিভাইস না। আপনি যদি স্পেশালি ফটোগ্রাফির জন্য একটা ফোন নিতে চান, আপনি প্রচুর ছবি তুলবেন, তাহলে আপনার জন্য 40,000 টাকা বাজেটে এটাই মনে হয়েছে একটা বেস্ট অপশন। তার বাইরে আর কিছুই আমি দেখছি না এই মুহূর্তে, আপনাকে এটাই নিতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।